স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ফ্যাসাদে পড়ে মায়া স্তব্ধের ন্যায় হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল জায়গায়। ভয়ার্ত দৃষ্টিতে এদিক সেদিক ঘোরাতেই হৃদের কপালের ভাঁজ শিথিল হলো হঠাৎ। নিজ বাড়িতে মায়ার উপস্থিতিটা হৃদের ধারণাতেও ছিল না। অনাকাঙ্ক্ষিত মায়ার উপস্থিতিতে হৃদ নিজেও খানিকটা চমকিত হলেও গম্ভীর মুখের অতলে তা প্রকাশ করলো, বরং মায়াকে কয়েক পলক দেখে খুব স্বাভাবিক ন্যায় এগিয়ে গেল সিঁড়ির দিকে। গম্ভীর মুখ হৃদ ধূপ ধাপ পা ফেলে চলল নিজের ঘরে। তখনই হৃদকে দেখে জুয়ের পাশ থেকে চেঁচিয়ে উঠল ফাহাদের বোন সেজুতি। তাড়াহুড়ো হৃদকে পেছন থেকে ডেকে বলল, আরে হৃদ ভাই, তুমি কখন এসেছো দেশে? তুমি কি আজ এই বাড়িতেই থাকবে আমাদের সাথে? সেজদির কথায় হৃদ পেছন ঘুরল না, আর না উত্তর করলো কোনো কিছু। যেমন হাঁটছিল ঠিক তেমনই হাঁটা গতি বহাল রেখেই ফের হৃদের কানে আসলো সেজদির উৎফুল্লতার ডাক। সে তাড়াহুড়োর হেনা খান ডাকছে হৃদের ফিরে আসার খবর দিয়ে। হৃদকে নিঃশব্দে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়া। এতক্ষণ জানটা গলায় আটকে ছিল যেন। মায়ার স্বস্তি হলেও সেজুতির কথায় হৃদকে উত্তর করতে না দেখে ফের মুখ বেঁকে আসলো মায়ার। লোকটা আসলেই বজ্জাত, দেমাকি আর অহংকারী টাইপস। কত সুন্দর করে সেজুতি ডাকলো, অথচ লোকটা ঘুরেও তাকালো না। এমনিতে মায়াকে অপমান করতে সবসময় মুখ চালিয়ে এগিয়ে আসে, অথচ আজকে চুপ। মায়াকে নিজের বাড়িতে দেখে প্রতিক্রিয়াও করলো না। এত ভালো মানুষ তো এই হৃদ খান নয়। নিশ্চয়ই মায়াকে অপমান করতে খিচুড়ি পাকাচ্ছে মনে মনে। সুযোগ পেলেই যে খোঁটা মারবে নিজের বাড়িতে আসা নিয়ে, সেটাও মায়া বেশ বুঝতে পারছে। মায়াকে এবার সাবধানে থাকতে হবে, ভুলেও এই লোকের সামনে পড়া যাবে না, নয়তো মায়াকে অপমান করতে কতক্ষণ লাগবে এই বজ্জাত লোকের। দেখা গেল বলা নেই কওয়া নেই হুট করে মায়াকে আউট বলে অপমান করে বসলো। তখন মায়া এত রাতে কোথায় আউট হয়ে যাবে এই বাড়ি থেকে? জায়গা আছেও কোথাও যাওয়ার? এত রাতে একা একা মায়ার তো আশুগঞ্জ যাওয়া সম্ভব নয়। তবে যেটা সম্ভব সেটা হলো আপাতত এই লোকের চোখের সামনে না পড়া। মায়া বিগত 2 দিন লুকিয়ে চুরিয়েই বেড়াতে হবে এই বাড়িতে হৃদ খানের সামনে পড়তে না আছে। একবার নিজের বাড়ি অবধি পৌঁছাতে পারলে ভুলেও বোনের শ্বশুর বাড়িতে পা রাখবে না আর মায়া। ভাবুক মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। চলন্ত হৃদ চলে যেতে যেতে কি মনে করে সেও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। অনাকাঙ্ক্ষিত চোখ মিলনের আতঙ্কে উঠল মায়া। আতঙ্কের ন্যায় ধরফরিয়ে সামনের ঘুরে যেতেই হৃদও ঘাড় ঘুরিয়ে তাকালো সামনে। হৃদের মুখভঙ্গিমা তখনও গম্ভীর। বোঝার রা নেই যে তার মনে আসলে কি চলছে মায়ার উপস্থিতিতে। সেজুতির ডাকে প্রায় সাথে সাথে হেনা খানকেও রান্নাঘর থেকে বেরুতে দেখল মায়া। হৃদের চলে যাওয়ার দিকে উৎফুল্লতার মুখ করে তিনিও সেদিকে ছুটল হৃদের পেছন পেছন। হেনা খান বেশ স্বচ্ছ আর নরম মনের মানুষ। এই বয়সে এসেও নিজের পরিবারের তদারকি তিনি নিজের হাতেই করছেন সবটা। ছেলে মেয়ে নাতি নাতনিদের বিয়ে মেহমানদারি সব কিছু ওনার হাতে, অথচ এত বড় বাড়িতে মায়া হৃদের বাবা মাকে কোথাও দেখলো না, আর না কেউ তাদের নিয়ে কিছু বলছে। মায়া হৃদের বাবাকে বেশ কয়েকবার দেখেছিল চট্টগ্রামে, কিন্তু হৃদের মাকে আজ পর্যন্ত দেখেনি। মায়া বুঝতেও পারছে না আসলে হৃদের মা আছেন কিনা। যদি জীবিত থাকে তাহলে কোথায়? উনি উপস্থিত নেই কেন পারিবারিক অনুষ্ঠানে? তাছাড়া হৃদের বাবাও বা কেন আসলো না নিজের পারিবারিক বিয়েতে? ভাবুক মায়া ভাবনার মাঝেই হেনা খানকে দেখলো হৃদের রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে, তাও প্রায় 20 মিনিট পর। হেনা খানের উজ্জ্বল চেহারায় হাসিটা যেন চোখে পড়ার মতন। হয়তো হৃদের উপস্থিতিতে এতটা খুশি তিনি, তার প্রমাণ ওনার হাস্যোজ্জ্বল মুখ। মায়া বুঝতে পারে না এমন গুমরা মুখ হৃদ খানের উপস্থিতিতে কেউ এতটা খুশিও হতে পারে। নয়তো হৃদের মতন মানুষকে এত সোজা ভাষায় কারোর সাথে কথা বলতে দেখা যায় না। মায়ার ভাবনার মাঝে ফের সেজুতির ডাক পড়ল কিচেনে। হেনা খান ডাকছে। সেজুতি হাতে ফোনটা নিয়েই দৌড়ালো সেদিকে। মায়া সেজুতির চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘোরালো জুয়ের দিকে। সেই কখন থেকে জুই ফোনে মত্ত, মিটিমিটি হাসছে আর চ্যাট করছে। মায়া যে কিছু জিজ্ঞাসা করবে সেই সুযোগটাই পাচ্ছিল এতক্ষণ যাবৎ সেজুতির উপস্থিতিতে। সেজুতি চলে যাওয়ায় এবার সুযোগ বুঝেই মায়া উঠে দাঁড়ালো। জুয়ের বরাবর দাঁড়িয়ে কিছু বলবে, তখনই সেজুতিকে দেখলো কিচেন থেকে কফির মগ হাতে নিয়ে বেরুতে তাড়াহুড়োয়। সেজুতিকে দেখেই মায়া চুপ করে গেল। মুখে আসা কথাগুলো ঢোক গিলে নিয়ে জুয়ের দিকে তাকালো। দেখলো বেখিয়ারি জুই তখনও মিটমিট করে
হেসে চ্যাট করছে ফোনে। মায়া যে সেই কখন থেকে ওর সামনে দাঁড়িয়েছে সেই খেয়াল পর্যন্ত নেই। রাগান্বিত মায়া জুইকে মুখে কিছু বলতে না পারলেও সে যদি অগোচরে ধূপ কিল বসালো জুইয়ের বাহুতে। মায়ার হঠাৎ কিলে জুই খেই হারিয়ে হাত ফসকে ফোন পড়লো ফ্লোরে। চমকিত জুই নিজের ফোনটা ধরতে চেয়ে তাকালো মায়ের দিকে। রাগান্বিত মায়া তখনও রাগে কট মট করে জুইয়ের দিকে তাকালো। জুই ঝুঁকে ফোনটা ফ্লোর থেকে উঠিয়ে বিরক্তি গলায় ছাড়লো মায়ের উপর। বলল, কি সমস্যা তোর? মারলি কেন? হ্যাঁ, ভালোই লাগে না। পছন্দের বিয়াই বাড়িতে আসছি, কই আনন্দ প্রকাশ করবি তা না করে মারামারি করছিস বোনের সাথে। গায়ে বেশি জোর থাকলে গিয়ে হৃদ বিয়াইকে দেখা যা। বেটা তোর জন্য বিদেশ থেকে চলে এসেছে, কত দরদ দেখেছিস। নিশ্চয়ই তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই এনেছে। যা সেগুলো গিয়ে নিয়ে আয়, আমার সামনে দাঁড়িয়ে না থেকে যা, সর। রাগান্বিত মায়া আরো চেতে উঠল জুইয়ের খোঁচা মারার কথায়। এমনি জুইয়ের জন্য মায়াকে এই বাড়িতে আসতে হয়েছে, এখন আবার জুই মায়াকে খোঁচা মারছে হৃদ খানকে জড়িয়ে। রাগান্বিত মায়া জুইকে কিছু বলবে তার আগেই সেখানে উপস্থিত হলো সেজুতি। দুজনের কথার উদ্দেশ্যে বলল, তোমরা কেউ উপরে যেতে চাও আমার সাথে? যেতে চাইলে আসো। যাবো আপু। দুজনের উদ্দেশ্যে বলল। মায়া তৎক্ষণাৎ উত্তর করলো সম্মতি দিয়ে। পরক্ষণেই জুই জানালো সে যাবে না বলে আবারও ফোনে মত্ত হলো। মায়া হাতে ফোন না থাকায় ঘোরাঘুরির জন্য সেজুতির সঙ্গ নিতে চাইল। বিগত কয়েক ঘন্টা ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে একঘেয়েমি লাগছিল মায়ার। সেজন্য সেজুতির পিছন পিছন যেতে লাগলো সিঁড়ি বেয়ে উপরে। কয়েক সিঁড়ি যেতেই আচানক ফোন বেজে উঠল সেজুতির। কল রিসিভ করে ফোনটা কানে তুলে কথায় মগ্ন হয়ে হাঁটতে লাগলো। মায়ার সহানুভূতি দেখাতে চাইলো সেজুতির উপর। যেহেতু সেজুতি ফোনে কথায় ব্যস্ত, সেজন্য কফির মগটা নিজের হাতে নিতে চাইলো মায়া। হলেও তাই। মায়া হাত বাড়িয়ে সেজুতির থেকে কফির মগটা নিতে চাইলে সেজুতি প্রথমে দিতে না চাইলেও পরে দিতে বাধ্য হয়। কফির মগ হাতে নিয়ে কথা বলতে সমস্যা হচ্ছিল বিধায় মায়াকে ছোট করে ধন্যবাদ জানালো সেজুতি। উত্তরে ভদ্রতা দেখিয়ে হাসলো মায়া। কফির মগ হাতে মায়াও সেজুতির পেছন পেছন এসে থামলো এক বন্ধ দরজার সম্মুখে। কিন্তু তখনও সেজুতির ফোন আলাপ শেষ না হওয়ায় সে কান থেকে অল্প ফোন উঠিয়ে বিনয়ের সহিত মায়াকে বলল, একটু কষ্ট করে কফির মগটা ভাইয়াকে দিয়ে আসতে পারবে তুমি? আসলে আমার কলটা খুব আর্জেন্ট। ভাইয়া রুমেই আছে হয়তো, তুমি কফির মগটা দিয়ে আসবে পারবে? সরল মায়া ভদ্রতা দেখিয়ে তৎক্ষণাৎ মাথা কাত করে সম্মতি দিল সেজুতির কথায়। আচ্ছা আপু। মায়া সুন্দর সাবলীল সম্মতি দিয়েই চাপানো দরজাটায় নক করলো। ভিতর থেকে কোনো উত্তর না আসায় মায়া আবারও নক করলো। পরপর কয়েকবার নক করতেই সাইডে দাঁড়িয়ে থাকা সেজুতি অল্প কান থেকে ফোন উঠিয়ে মায়াকে বলল, ভাইয়া মনে হয় ওয়াশরুমে আছে মায়া, তুমি কফির মগটা রুমে রেখে চলে আসো। মায়া তাই করলো। দ্বিতীয়বার আর নক না করেই চাপানো দরজার আস্তে করে ঠেলে ভিতরে প্রবেশ করলো। খুব পরিচয় একটা ঘ্রাণ নাকে ভাজলো তখনই। আবছায়া আলোয় মায়া রুমটাকে দেখলো, বেশ সুন্দর আর বড়। ভিতরকার পরিপাটি গুছানো আয়োজন দেখে বুঝলো এই রুমের মালিক বেশ রুচিশীল। মায়া ভাবলো রুমটা হয়তো ফাহাদের হবে। যেহেতু সেজুতির মুখে মায়া ভাইয়া শব্দটা শুনেছে বেশ কয়েকবার, সেহেতু এই রুমের মালিক ফাহাদেরই হওয়ার কথা, কারণ সেজুতি ভাই তো ফাহাদ, তাই না? সেই হিসাবে এই রুমটাও মুক্তার ভবিষ্যৎ রুম। মায়া গোল গোল চোখে রুমটা দেখতে দেখতে একটু সামনের দিকে এগোলো। কোমর বেঁকে টি টেবিলের উপর কফির মগটা রাখতে গিয়ে চোখ গেল আবছায়া আলোয় সামনের বিছানার উপর। মুহূর্তে আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে ওঠে পুনরায় কফির মগ নিয়ে দাঁড়িয়ে গেল হতবুদ্ধি রূপে। হতবাক মায়া থমকে জায়গায় দাঁড়িয়ে রইল বিছানায় হৃদকে বসে থাকতে দেখে। রুমের লাইট অফ থাকায় মায়া প্রথমে হৃদের উপস্থিতি ঠাহর করতে না পারলে হৃদ মায়াকে রুমে প্রবেশ করতে দেখেছিল। তখন থেকেই হৃদ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে মায়ের হাবভাব সবকিছুই খেয়াল করছিল সে। মূলত হৃদ বাহির থেকে রুমে এসেছে 30 মিনিটের উপরে, তার উপরে ফ্রেশ হতে পারেনি। প্রথমে হেনা খানের জন্য, পরে তার ফোন কলের জন্য।
হেনা খানের কাছে সেই কফি চেয়েছিল তখন। হেনা খান চলে যেতেই ভেবেছিল ফ্রেশ হবে, কিন্তু জরুরি ফোন কল আসায় কথা বলতে বলতে বিছানার পাশে এসে বসেছিল, সেজন্য তখন মায়ার দরজায় নক করাটা খেয়াল করেনি রিত। কিন্তু মায়াকে তার রুমে প্রবেশ করতে দেখে ফোন কানে থাকা অবস্থায় খানিকটা কপাল কুঁচকে আসলো হৃদের। নিঃশব্দে মায়াকে লক্ষ্য করে কল কেটে ফোনটা রাখলো বেড সাইডের টেবিলের উপর। তারপর আস্তে ধীরে হাতটা ঘুরিয়ে খুলেও সেখানে রাখার সময় মায়ার দৃষ্টিতে পড়ল হৃদকে। এতে হৃদ বিন্দুমাত্র অবাক হলো না মায়ের উপস্থিতিতে, আর না চমকালো, বরং স্বাভাবিকের ন্যায় মায়ের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। কোমর বেঁকে সুইচ বোর্ডের সুইচ চেপে রুমের আলো জ্বালিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো থমথমে খেয়ে মায়ের দিকে। কোমরে গুজে রাখা শার্টটা টেনে প্যান্টের উপর ফেলতে ফেলতে শান্ত দৃষ্টি ঘুরালো মায়ের পা থেকে মাথা অবধি। দু হাতের পকেটে গুজতে গুজতে মায়া উদ্দেশ্যে তীক্ষ্ণ গলায় বলল, কি চাই? থমথমে মায়ের ধ্যান ভাঙল হৃদের গম্ভীর কথায়। জড়তায় আড়ষ্ট হয়ে মিয়ে গেল তখনই। মায়া ফাহাদের রুম মনে করে ভুলক্রমে হৃদের রুমে ঢুকে পড়েছে। এমনি এই লোকের সাথে মায়ার সখ্যতার সম্পর্ক নেই, তার উপর আবার ভুল করে এই লোকের রুমেই এসেছে মায়া। আগের বার মায়া হৃদের দাদা বাড়িতে যাওয়াটা পছন্দ করেনি হৃদ, সেজন্য অপমান করেছিল মায়াকে আউট বলে। এবার নিশ্চয়ই আরো বেশি অপমানজনক কথা শোনাবে মায়াকে নিজের রুমে দেখে। দুঃখী মায়ার দুঃখে কেঁদে কুটে বুক ভাসাতে ইচ্ছা করলো। ঘুরে ফিরে কেন হৃদের মুখোমুখি হয় মায়াকে সেটাই বোঝে না সে। দুঃখী মায়া দুঃখ কষ্টে নিজের ভাগ্যকে দোষী বানালো। আজকাল মায়ার ভাগ্যে হৃদ দোষে পড়ে গেছে, সেজন্য মায়া প্রতিবার ঘুরে ফিরে শুধু হৃদ খানের চক্রেই ফেসে যায়। এজন্য দুঃখে কষ্টে জর্জরিত মায়া ছোট গলায় মিয়ে গিয়ে বলল হৃদকে, কিছু চাই না। হৃদের তৎক্ষণাৎ কিছু বলতে চাইলে তাহলে হৃদের কথার মাঝে ফোড়ন কাটলো মায়া। হৃদকে শেষ করতে না দিয়ে বেশ সাহসী গলায় হৃদকে শাসিয়ে বলল, তাহলে কি? হ্যাঁ, কি করবেন আপনি? ভয় দেখেন আপনি আমায়? আমি আপনাকে ভয় পাই মনে করেছেন আপনি? ভুলেও না। আপনি হবেন কোথাকার কোন নেতা সেটা, আমি আপনাকে মোটেও ভয় পাই না, বুঝছেন আপনি? উল্টা আপনি আমায় ভয় পাবেন যদি আমার আসল পরিচয় জানেন। তো আপনি জানেন আমি কে? চেনেন আমায়? আমি হলাম জাতির ভাবি। আমার পেছনে কার হাত আছে জানেন আপনি? এই জাতির ভাইয়ের লম্বা হাত আছে আমার পিছনে। তে আমার সাথে না বেশি তিরিং বিরিং করলে একদম সোজা সেই হাত দিয়ে ঠুস করে দিব আপনাকে, গায়েব করে একদম। শুধু ফাহাদ জিজুর ভাই বলে ছেড়ে দিলাম আমি আপনাকে, নয়তো আমি কিন্তু অনেক ক্ষমতাসীন ভাবি হই, মনে রাখবেন। নিন আপনার কফি নিন। মায়া লম্বা চওড়া হুমকিতে কপাল কুঁচকে তাকিয়ে রইল হৃদ। মায়া হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে তখনই হাতের কফির মগটা পুনরায় টি টেবিলের উপর রেখে এক প্রকার দৌড়ে পালালো রুম থেকে। মায়া চলে যেতেই হৃদ এগিয়ে এসে কফির মগটা হাতে নিল, সেটাতে চুমুক দিতে দিতে মৃদু স্বরে আওড়ালো, জাতির ভাবি, ইন্টারেস্টিং। খান বাড়ির মেহমানদারিতে অতিষ্ঠ মায়া একের পর এক নাস্তা পরিবেশন করেই যাচ্ছে মায়াকে, তাও কিছুক্ষণ পর পর। এমনিতে মায়া বেশি খায়, সারাদিন ঘুরঘুর করে খাওয়ার বদ অভ্যেস আছে, কিন্তু এই মুহূর্তে খেতে পারছে না জড়তায়। বোনের শ্বশুর বাড়িতে আছে মায়া, প্রথম দিনই যদি এত বেশি খায় তাহলে মায়ের ভদ্রতা চলে যাবে না? তখন মানুষ কি বলবে মায়াকে? মায়া পেটুক রাক্ষসের মতো খায় এটা বললে তখন মায়ার আর ভদ্রতা থাকবে, চলে যাবে না? মূলত এই জন্যই তো মায়া লোক দেখানো ভদ্রতার খাতিরে কিছুক্ষণ পর পর আসা সকল নাস্তাগুলো ফেরত পাঠাচ্ছে অনিচ্ছাকৃত। কিন্তু খান বাড়ির মানুষজন জানি কেমন, দেখছে মায়া খেতে পারছে না, ভদ্রতা রক্ষা করছে, তারপরও কিছুক্ষণ পর পর গাদা গাদা নাস্তা দিয়ে যাচ্ছে মায়াকে। আর এই জন্যই মায়ের ভালো লাগছে না, অতিষ্ঠ লাগছে খান বাড়ির অতিরিক্ত মেহমানদারিতে। আর লাগবে নাই বা কেন? চোখের সামনে প্রিয় খাবারগুলো বারবার ফেরত পাঠাতে কার ভালো লাগে? মায়ের কষ্ট হয় না বুঝি? দুঃখী মায়া নিজের সামনে রাখা ট্রে ভর্তি খাবারের দিকে তাকালো। হতাশার দৃষ্টিতে বিরক্তি ছেড়ে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো জুইকে খুঁজতে। এই জুইটাকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো ফাহাদের বোন সে যদি কোথাও গিয়েছে। মায়াও যেতে চেয়েছিল ওদের সাথে, কিন্তু জুই বলল ও নাকি ওয়াশরুমে যাবে, আবার এখনই চলে আসবে বলে মায়াকে অপেক্ষা করতে বলেছে। মায়াও সেই সন্ধ্যা থেকে এই খানবাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে থাকতে মায়ার কোমর লেগে আসছে ব্যথায়। অতিষ্ঠ মায়া বিরক্তিতে উঠতেও পারছে না ভদ্রতা দেখিয়ে। কোথায় কোন দিকে যাবে সেটাও বুঝতে পারছে না। যাও একটু উঠেছিল সেজুতির পেছন পেছন, কিন্তু হৃদের ভয়ে
ফের এখানে এসে বসেছে পুনরায়। তাছাড়া মায়া এখানকার কোনো কিছুই চেনে না। তারপর আবার মায়ার বোন মুক্তাকে উপরের কোন রুমে নিয়ে গিয়েছে সেটাও তো মায়া দেখেনি। শুনেছে মুক্তাকে ফাহাদের বাবার রুমে নিয়ে গেছে। ছেলেরা সব বাহিরে। মায়াকে সারাক্ষণ ভাবেই ডাকা ছেলেগুলো খানবাড়ির বাগানের দিকটায় দেখেছিল মায়া। হেনা খানের সাথে ফাহাদের মাকে দেখেছিল কিচেনের সার্ভেন্টদেরকে রান্নায় সাহায্য করতে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বাকি রইল মায়া। সে একাই আপাতত খানবাড়ির ড্রয়িং রুমে বসে। আশেপাশের মানুষের উপস্থিতির শব্দ মায়া পাচ্ছে, কিন্তু মায়ার পাশে কেউ নেই। নিঃসঙ্গ মায়া অতিষ্ঠ হয়ে একটা সময় সোফায় বসে মুচড়ামুচড়ি শুরু করলো বিরক্তিতে। কি করবে ভেবে না পেয়ে খাবারের দিকে তাকালো। খাবে কি খাবে না তা নিয়েও দ্বিধায় ভুগল। মায়া নিজের বাসায় থাকলে এতক্ষণে সবগুলো নাস্তাই মায়ের পেটে চালান হয়ে যেত, কিন্তু বোনের শ্বশুর বাড়িতে ভদ্রতা দেখাবে না কি খাবে তাই নিয়েও ভাবলো। খুব জোর করে মনকে বোঝালো না থাক, মায়া এই মুহূর্তে ভদ্রতা দেখাবে না খেয়ে। মায়ার চিন্তাভাবনার মাঝে কেউ একজন ধূপ করে মায়ের গা ঘেঁষে বসলো চেপে। হঠাৎ বসার দরুন মায়ার বাহুর সঙ্গে বাহু আর উরুর সঙ্গে উরুর ঘষা লাগতেই চমকে উঠে মায়া পাশে তাকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে মায়ের নাক মুখ ভারী খেলো হৃদের বাহুতে। স্নিগ্ধ মিষ্টি ঘ্রাণ নাকে বাজতেই শরীর শীতল হয়ে আসলো মায়ার। হৃদের হঠাৎ উপস্থিতিতে থমকে যাওয়ার মতন করে কয়েক সেকেন্ড থ মেরে রইল। একটা সময় হুঁশে ফিরতে ধরফরিয়ে হৃদের পাশ থেকে উঠে দাঁড়াতে চাইলে তৎক্ষণাৎ গায়ের কাপড়ের টান খেয়ে আবারও জায়গায় বসে পড়ল মায়া। অস্বস্তির মায়ার তৎক্ষণাৎ নিচে তাকিয়ে লক্ষ্য করতে বুঝতে পারল মায়ার ওড়না সহ চুড়িদার ফ্রকের কিছু অংশে হৃদ বসে আছে গা এলিয়ে সোফায়। আতঙ্কিত মায়া হৃদের এত কাছে বসে থাকতে অস্থির ন্যায় ছটফট করে টানাটানি শুরু করলো নিচের কাপড় হৃদের নিচ হতে ছাড়াতে। হৃদ মায়ার দিকে তাকালো না, আর না মায়ের কাপড় ছাড়লো বসা থেকে, বরং গা এলিয়ে সোফায় বসলো। ভাবখানা এমন, হৃদের পাশে আপাতত কেউ নেই, আর না হৃদ কাউকে দেখতে পাচ্ছে। তখনই হৃদ গলা ছেড়ে হেনা খানকে ডেকে বলল হৃদকে পুনরায় কফি দিতে। হৃদ হেনা খানকে ডাকায় অধৈর্যের ন্যায় অস্থির হলো মায়া। হেনা খান ওদের দুজনকে খোলামেলা গা ঘষাঘষি বসে থাকতে দেখলে নিশ্চয়ই খারাপ ভাবে মায়াকে। অস্থির মায়া নিজের কাপড় দুহাতে টেনে হৃদের উদ্দেশ্যে ছোট গলায় বলল, ছাড়ুন। মায়ার ছোট গলায় হৃদ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হলো অস্বস্তিতে মিয়ে যাওয়ায় মায়ের দু চোখের সাথে। জড়তার মায়া প্রথমবারের মতন হৃদকে এত কাছ থেকে লক্ষ্য করলো। হৃদ খান আসলেই সুন্দর, শুধু সুন্দর নয়, বলতে গেলে বাড়াবাড়ি রকমের আকর্ষণে সুন্দর লোক এই হৃদ খান। সবচেয়ে সুন্দর এই লোকের চোখ, গুরু গম্ভীর আর মারাত্মক নেশালো। জবান যেন নয়, চোখ কথা বলে তার। এই যে সদ্য গোসল করে আধ ভেজা চুলে আর গায়ে চলে এসেছে, এতে হৃদকে আরো স্বচ্ছ আর স্নিগ্ধ সুন্দর লাগলো মায়ের চোখে। এই যে হৃদের ঘাড় বেয়ে নামা ফোঁটা পানিতেও মায়ের চোখ গেল। লোকটা আসলেই সুন্দর, শুধু একটু বদমেজাজির রাগটা আছে, সেটা ছেড়ে দিলেই একদম পারফেক্ট লাগতো। হৃদ মায়াকে মনোমুগ্ধকর ন্যায় নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তার কপালের ভাঁজ শিথিল হলো। তখনই মায়ার ধ্যান ভাঙতে তীক্ষ্ণ গলায় বলল, নজর দিয়ে লাভ নাই, আমি অলরেডি বুকড পিআই। হৃদের কথায় থতমত খেয়ে তৎক্ষণাৎ দৃষ্টি লুকাতে আশেপাশে তাকালো মায়া। চুরি ধরা পড়ার মতন অস্বস্তিতে মিয়ে যাওয়ায় আবারও নিজের কাপড় টেনে হৃদকে বলল, ছাড়ুন প্লিজ। হৃদ ভ্রুর উঁচিয়ে তাকালো প্রশ্নোত্তর দৃষ্টিতে। মায়া হৃদকে নড়তে না দেখে ফের নিজের কাপড় টেনে তাকালো হৃদের দিকে। চোখাচোখি হয়ে যেতে মায়া নিজের দৃষ্টি নিচে করে ফের কাপড় টেনে বলল, কি হলো, ছাড়ুন প্লিজ। এখনও তো ধরতেই পারেনি, ছাড়বো কখন? তাছাড়া আপনি আমার বাড়িতে কি করেন? শুনলাম আপনি নাকি আমার নতুন বিআইন হয়েছেন, কথাটা কি সত্যি? তাহলে শুনেন, সলিড একটা কথা বলি। আপনি দরদ দেখিয়ে দুলা ভাইয়ের ভাই মনে করে আমাকে ছেড়ে দিলেও আমি ফাহাদের শালি মনে করে আপনাকে কখনোই ছাড়বো না। এর জন্য আপনার জাতির ভাইকেও আমি দেখে নেব, সমস্যা নেই। আর রইল আপনার কথা। ওকে, তাহলে প্রথমে বলে রাখি, বোনের শ্বশুরবাড়ি মনে না করে নিজের শ্বশুরবাড়ি মনে করে চললেও পারেন, এতে আমার সমস্যা নেই। কিন্তু আপনার অতিরিক্ত টইটই নিয়ে না সমস্যা আছে। দুলাভাই বা আদার্স পাবলিক যাদেরকে আপনি নতুন নতুন বিআই বলে চেনেন,
আপাতত তাদের সাথেও ঘোরাঘুরি নিষেধ, মানে হেলদি দূরত্ব বজায় রাখবেন তাদের সাথে, নয়তো ওই যে বললাম সবাইকে দেখে নেব, সেই দলে আপনি কিন্তু থাকবেন। আর একটা কথা, নাইস কালার, কালো রংটা বেশ মানিয়েছে আপনার সাথে, আই লাইক ইট। তবে নেক্সট টাইম লালের সাথে লাল পরবেন, তাহলে আরো সুন্দর দেখাবে। লাস্ট কথাটা দুষ্টুমির ছলে বলেই সামনে ঘুরে গেল হৃদ। হতবাক মায়া হতবুদ্ধি হয়ে থ মেরে বসে রইল। প্রথম হৃদের হুমকি ধামকিগুলো মাথায় আসলো না। সে কেন নিজের দুলাভাই বা বিয়াইদের কাছ থেকে দূরে থাকবে, তাও এই লোকের কথায়? বোনের শ্বশুর বাড়িতে এসেছে বিয়াইদের সাথে আড্ডা দিবে, এটাই স্বাভাবিক, তাই না? সে কেন হৃদ খানের কথা শুনতে যাবে? আশ্চর্য। তাছাড়া এই লোকের চোখেও সমস্যা আছে। মায়া এই মুহূর্তে টকটকা লাল রঙের ড্রেস পরে আছে, অথচ এই লোক বলছে মায়াকে কালো রঙে মানিয়ে বেশ। আজব পাবলিক, ঠিকঠাক কালার চেন না। হিনা খান এগিয়ে আসতে দেখে মায়া আস্তে করে সরে বসলো, কারণ ততক্ষণে হৃদ মায়ার কাপড় ছেড়ে দিয়েছিল। হিনা খানের আসার প্রায় সাথে সাথে জুই আর সেজুতিও উপস্থিত হলো সেখানে। মায়ার পাশে জুইকে বসতে দেখে রাগে মুখ বাঁকালো মায়া। জুই মায়ার মাথায় টুকা দিতেই চোখ গরম করে তাকাতেই জুই আবারও মাথা গাট্টু মেরে বলল, বলদি সেটা ভেতরে ঢোকা, নয়তো কারো চোখে পড়বে। জুই মায়ার মাথায় টুকা দিতেই চোখ গরম করে তাকাতেই জুই আবারও মায়ার মাথায় গাট্টা মেরে বলল। জুইয়ের কথা আকাশসম চমকিয়ে তৎক্ষণাৎ তাকালো হৃদের দিকে। তার মানে এই লোক তখন মায়াকে এই কালো ফিতার জন্য বলছিল মায়াকে কালো রঙের সুন্দর লাগছে। গাঢ় লজ্জায় তখনই মিয়ে গেল মায়া, অথচ হৃদ খান মায়াকে এত বড় কথা বলেও দিব্যি সে তার কফির মগ চুমুক দিতে ব্যস্ত। পাশেই হেনা খান অনেক কিছু বলছে তাকে, সে হ্যাঁ না উত্তর করছে না, শুধু গম্ভীর চিত্তে শুনে যাচ্ছে। সকাল 8টা, দিনটা মুক্তার বিয়ের পর দিন। নতুন বউকে নিয়ে রান্নাঘরেই পারভিন শেখ। আশেপাশে সার্ভেন্ট আছে আরও দুজন, একজন তরকারি করছে তো অন্যজন রুটি বানাচ্ছে। মুক্তা ঘোমটা মাথায় শাশুড়ির পাশে দাঁড়িয়ে বাড়ির মানুষের জন্য চা বানাচ্ছে। পারভিন শেখ রুটি তেলে ভেজে সেটা আবার সেঁকে দিচ্ছে আগুনে পুড়ে। বিয়েবাড়িতে মেহমান আছে, সবাইকে নাস্তা দেবে বলেই তোড়জোড় করে সবাই ব্যস্ত হাত চালাচ্ছে কাজে। তবে মুক্তাকে কেউ বলেনি রান্নাঘরে আসতে, বরং না আসতে নিষেধ করেছিল পারভিন শেখ। মুক্তা নিজে থেকেই সেধে এসেছে শাশুড়িকে সাহায্য করতে। নতুন বউ হয়ে কিভাবে অসুস্থ শাশুড়িকে কাজ করতে দেখেও বসে থাকবে সে? বড্ড বেমানান হয়ে যায় না? তাছাড়া বাড়ির মানুষজন, বিশেষ করে মুক্তার মা, পই পই করে ওকে বুঝিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই যেন মুক্তা রান্নাঘরে উপস্থিত থাকে, অসুস্থ শাশুড়িকেও যেন হাতে হাতে কাজে সাহায্য করে। মুক্তা বরাবরই নরম ও বুঝতার মেয়ে, বড়রা যা বলবে তাই করে। এই জন্য পারভিন শেখের বারবার নিষেধ করার সত্ত্বেও রান্নাঘর থেকে যায়নি মুক্তা। শাশুড়ি প্রথমে বলেছিল ওনার ছেলেকে সময় দিতে, ফাহাদ কাল বাদে পরশু সিঙ্গাপুর চলে যাবে বাবাকে নিয়ে, ফিরবে কখন তার ঠিক নেই, তাই ছেলের আশেপাশে থাকতে বলছে। কিন্তু মুক্তা নরম গলায় পারভিন শেখকে জানায় ফাহাদ এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে আরও ঘন্টা দুয়েক সময় নেবে। ছেলের ঘুমের কথা শুনেই চুপ করে যান পারভিন শেখ। মুক্তাকে তীক্ষ্ণ চোখে পরখ করেই থমথমে খেয়ে চুপচাপ ফের হাতের খুন্তিতে পুরোটা ভাজেন। মৃদু স্বরে আদেশ করেন তিনি, তাহলে তুমিও গিয়ে ঘুমাও, আমি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দেবো, যাও। শাশুড়ির কথায় বেশ লজ্জায় আড়ষ্ট হয়ে মাথায় ঘোমটা টেনে জড়তা চোখে এদিক সেদিক তাকালো মুক্তা। তখনই চোখাচোখি হলো তরকারি করতে থাকা কাজের মহিলা ফুলমতির সঙ্গে। অর্ধবয়স্ক ফুলমতি ওকে দেখে মিটমিট হাসছিল, সেজন্য ইতস্ততায় জড়িয়ে মুক্তা শাশুড়ির দিকে ঘুরে গিয়ে মিনমিন গলায় বলে, আমি আপনার পাশে থাকি আম্মু, আমার সকালে ঘুমানোর অভ্যাস নেই। আর কিছুই বলল না পারভিন শেখ, চুপচাপ নিজের কাজে হাত চালালো। শাশুড়ির নীরব সম্মতি দেখে মুক্তা চায়ের কেটলিতে হাত বাড়ালো। 70-এর ঊর্ধ্বে বয়স্ক হেনা খানও বসে নেই, তিনি মূলত ডাইনিংয়ে খাবার রাখছে একের পর এক। পাশেই সার্ভেন্ট রূপী অল্প সময় মালা ট্রে হাতে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করতে। তক্ষুনি দেখলো হৃদকে ফর্মাল ড্রেসআপে সিঁড়ি বেয়ে নামতে।
হেনা খানের চোখ সেদিকে পড়তেই হৃদকে ডাকলো নাস্তা করতে। হৃদ হাত ঘড়িতে সময়টা এক পলক দেখে নিয়ে ড্রয়িং রুমের মেইন দরজার দিকে যেতে যেতে বলল। হেনা থেমে যায়, শুধু বলল। হৃদ চলে যেতে যেতে বলল, এখন না দাদি, একটু পর। আয়ন আসছে জরুরি কাজে, সেটা শেষ করেই করব। তাহলে কপি করে দিব তোকে, খাবি? পাঠাবো? পাঠাও। সকাল সকাল খান বাড়ির বাগানে বিচরণ মায়ের। নতুন বাড়ি, নতুন পরিবেশ দেখে রাতেও তেমন ঘুম হয়নি। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই খান বাড়ির বাগানে হাঁটাহাঁটি করতে চলে এসেছে। খান বাড়ির বাগানটা বেশ মনে ধরেছে মায়ার, বেশ সুন্দর আর পরিপাটি। বাগানের মাঝে একটা ছোটখাটো বাংলোও দেখেছে মায়া। খোলা বাংলোতে আবার আধুনিক সোফাও ফেলে বসার মতো সুন্দর পরিবেশ করে রেখেছে খান বাড়ির মানুষ। মায়া আর সেদিকটায় যায়নি, বরং উল্টো পথে হাঁটলো। বাগানের মালিদের বাগান চর্চার কাজ করতে দেখা গেল সেদিকটায় এগোতে চাইল মায়া। অল্প এগোতে দেখলো আরাফ খানকে। তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে হাতে লাঠি ভর করে দাঁড়িয়ে বাড়ির মালিদের এটা সেটা আদেশ করছে বাগানে পরিচর্যায়। ওনাকে দেখেই মনে হচ্ছে বেশ বিরক্ত মালিদের উপর তিনি। মায়া আরাফ খানকে এর আগেও বেশ কয়েকবার দেখেছিল, কথাও হয়েছে দুজনের টুকটাক, তবে বেশিরভাগ সময়ই মায়াকে মজার ছলে হেনস্থ করেছেন তিনি। এই যেমন কাল যখন জানতে পারল মায়াই মুক্তার বোন হয়, তখনই বেশ রসিয়ে মজা করছিল মায়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ঝগড়ার খেতাব নিয়ে। মায়া অবশ্য হ্যাঁ তেমন কিছুই বলেনি বিয়ে বাড়ির মানুষজন দেখে। কিন্তু আজ মায়া নিজে থেকেই আরাফ খানের সঙ্গে কথা বলতে চাইল। আরাফ খানকে অনুসরণ করে সেদিকে পা বাড়াতে ধাপাস করে মুখ থুবড়ে পড়ল পায়ের নিচে ইট বেজে। বাগানের ইটের সরু রাস্তায় পড়ে যাওয়ায় দু হাতের কুনুই আর দু পায়ের হাঁটু ঝিমঝিম করে উঠল তক্ষুনি ব্যথা দিয়ে। কেউ দেখার আগেই তাড়াহুড়ো করে উঠে বসল মায়া। লং হাতার চুড়িদার জামার উপর দিয়ে এক হাতে অন্য হাতের কুনুই চাপলো ব্যথায়। মুখ কুচকে ইস ইস করে বুলি আওড়াতে আওড়াতে হাতের তালুতে কুনুই ঘষতেই তক্ষুনি মুখের সামনে বাড়ালো কারো পুরো বেষ্টি শক্তপোক্ত হাত। মায়া চমকে মাথা তুলে তাকাতেই চোখে পড়ল কুচকানা দুটো চোখের শীতল দৃষ্টি। অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় মায়ার ইজ্জত লাগলো বেশ, কিন্তু তারপরও তবদা খেয়ে যাওয়ার মতো করে থমথমে মুখে চেয়ে রইল শ্যামবর্ণের পুরুষটির দিকে। অপরিচিত লোকটি মায়ার বেশ পরিচিত মনে হলো, কিন্তু কোথায় দেখেছে লোকটাকে সেটা মনে করতে চেয়ে তাকিয়ে রইল লোকটার দিকে সে। তক্ষুনি গম্ভীর মুখ খুলল শ্যামবর্ণের লোকটা। নিজের হাত হালকা নাড়িয়ে মায়াকে বলল, কি হলো মিস, উঠে আসুন। এইভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশে সবাই জেনে যাবে আপনি নিজের পায়ের সঙ্গে বেজে পড়ে গেছেন। তখন সেটা শুনতে ভালো দেখাবে না, বিষয়টা লজ্জাজনকও হতে পারে আপনার জন্য। তাই কেউ দেখার আগে আপনার আমার হাত ধরে উঠে আসা উচিত। আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত চেপে উঠে দাঁড়ালো সে। লজ্জায় জড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানালো ছোট করে। লোকটা মায়ার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হাতের ঘড়ির সময়টা দেখে নিল, তারপর পকেটে দুটো হাত গুজে দিতে দিতে বলল, আমি যদি ভুল না হই তাহলে আপনি ফারহাদের শালী হবেন, রাইট? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে পর মুহূর্তে প্রশ্ন করে বলল, আপনি কিভাবে বুঝলেন? আন্দাজে ঢিল মেরেছিলাম, তবে সঠিক হয়ে গেল। সম্পর্কে আপনি আমার বেয়ান হন, সেই সুবাদে আপনাকে একটা ফ্রি পরামর্শ দিতে চাই। এইভাবে হুটহাট পাবলিক প্লেসে পড়ে যাবেন না, কেমন? হাঁটতে না জানলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করবেন, দেখবেন একদিন ঠিকঠাক হাঁটতে শিখে গেছেন। তারপরও এভাবে হুটহাট পাবলিক প্লেসে সুন্দরী মেয়েদের পড়ে যাওয়া নিষেধ, মনে থাকবে? মায়ার কি হলো কি জানি, লোকটির কথায় সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানালো। সুন্দর মুখের লোকটার এদিক সেদিক তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে ফের সময় দেখে বলল, সম্পর্কে যেহেতু বিয়ান হয়েছেন, তাই আমাদের আবারও দেখা হওয়ার সুবাদ আছে। আবারও বলতে বারবার দেখা হওয়ার চান্সও আছে। এখন আসি, তবে আমার কথাগুলো মনে রাখবেন, কেমন? মায়া সুন্দর করে সম্মতিস্বরূপ ঘাড় কাত করতেই লোকটা তাড়াহুড়ো করে মায়াকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো। কি মনে করে লোকটা ফের পেছন ফিরে তাকাতেই মায়ার সাথে চোখাচোখি হয়ে গেল। মায়া লজ্জায় মিয়ে যেতেই লোকটা তাড়াহুড়ো করে মায়াকে মনে করিয়ে দিয়ে বলল, আর হ্যাঁ, ওই যে বললাম সুন্দরী মেয়েদের রাস্তায় হুটহাট পড়ে যেতে নেই, সেটাও কিন্তু মনে রাখবেন, বুঝছেন?
মায়া এবারও লজ্জিত মুখের সম্মতিস্বরূপ ঘাড় কাত করলো, মৃদু স্বরে আওড়ালো, জি আচ্ছা। তাড়াহুড়োয় আয়ন কয়েক কদম এগোতেই হঠাৎ সম্মুখে পড়ল জুই। অল্পের জন্য দুজনের শরীর স্পর্শ লাগেনি, এর আগেই সতর্ক সহিত ছিটকে সরল জুই। পথে বিঘ্ন ঘটায় বিরক্তির সহিত তাকালো আয়ন। চোখে বাজল জুইয়ের সদ্য ঘুম থেকে ওঠা স্নিগ্ধ মুখটা। কপাল কুঁচকে জুইকে এক পলক দেখেই তৎক্ষণাৎ পিছনে তাকালো আয়ন মায়ার উদ্দেশ্যে। ততক্ষণে মায়াকে দেখা গেল আরাফ খানের দিকে হেঁটে যেতে। জুই অনুতপ্ত গলায় শুধালো, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।